আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একেবারে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে দেশে জাল ওষুধের রমরমা চলছে, আর এরই মধ্যে কিন্তু ওষুধের গুণগত মানের পরীক্ষায় ফেল করলো 104টি ওষুধ। এর মধ্যে রাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে 27টি এবং রাজ্যের ড্রাগ ল্যাবে একটি করে ওষুধ ফেল করেছে। আমরা জানি রোগ সারাতে ওষুধের প্রয়োজন হয় এবং ওষুধের মধ্যে কোনো রকম রোগ রয়েছে কিনা তা জানতে কিন্তু ল্যাবে ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়। আর সেই গুণগত মানের পরীক্ষায় এবার কিন্তু ফেল করলো বিভিন্ন ওষুধ, যার মধ্যে রয়েছে জানা যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, প্রেশারের ওষুধ থেকে শুরু করে প্যারাসিটামল, নার্ভ থেকে শুরু করে হার্টের অসুখ, ব্যাকটেরিয়া সংক্রমণের ওষুধ ছাড়াও রয়েছে কিন্তু একাধিক ওষুধ। এ বিষয়ে আমরা একটু রিপোর্ট এই মুহূর্তে দেখব। জাল ওষুধের কারবার নতুন নয়, তবে গত কয়েকদিনে বেড়েছে জাল ওষুধের রমরমা। শহর থেকে জেলা সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ। শেষ কয়েক মাসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন কয়েক লক্ষ টাকা জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে। সম্প্রতি সময়ে আমতা বড়বাজার থেকে উল্টোডাঙ্গা নানা জায়গাতেই জাল ওষুধ ধরা পড়ার ঘটনা ঘটেছে। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, রক্তচাপ, সুগার, গ্যাসের ওষুধের মতো যেগুলির চাহিদা প্রতিনিয়ত রয়েছে সেগুলি জাল হচ্ছে বেশি। মূলত ভিন রাজ্য থেকে নির্দিষ্ট পথে কলকাতায় পৌঁছচ্ছে নকল ওষুধ। কেন জাল ওষুধের রমরমা থাবা বসাচ্ছে স্বাস্থ্যে? এর সঙ্গে কি যোগ রয়েছে বাংলার স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির? সেই প্রশ্নও তুলছে চিকিৎসক মহলের একাংশ। এই ওষুধটা সে কিনতে যাচ্ছে, সেই ওষুধটার মধ্যে সেটা ভেজাল না জালি না চকের গুঁড়া আছে, সেটা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব? তাহলে তো ওষুধ কেনার আগে দামি ওই স্ক্যানার মেশিন নিয়ে তাকে আগে স্ক্যানার মেশিন কিনতে হবে, স্ক্যানার মেশিন নিয়ে দোকানে যেতে হবে। তার কারণ তো একটাই, যে একটা বক্সের মধ্যে 10টা ওষুধ থাকলে তার মধ্যে 3টে নাকি ভেজাল থাকছে। তাহলে স্ক্যানার ছাড়া তো সে তার পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ ওষুধ তো আর ওই আলু বেগুনের মতো নয় যে আপনি হাতে নিলেন এবং বুঝে গেলেন কোনটা ভালো কোনটা খারাপ। এবং আরও বিপজ্জনক হচ্ছে যে সম্প্রতি খবরে বেরিয়েছে ভ্যাকসিন, রোগ প্রতিরোধী ভ্যাকসিন, মারণ রোগের ভ্যাকসিন, পোলিও, ডিপথেরিয়া, টিটেনাস, করোনার মতো মারণ রোগের ভ্যাকসিন, সেখানেও নাকি জালি। তাহলে মানুষ যাবে কোথায়? এই বাজারে প্রতিদিনই প্রায় জাল ওষুধ উদ্ধার হচ্ছে। এটা নিয়ে যেমন সাধারণ মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন যে কোন ওষুধ জাল কোন ওষুধ আসল, এটা সাধারণ মানুষের বোঝার একদমই সম্ভব নয়। একজন চিকিৎসক হিসেবেও মনে করি যে আমরাও কিন্তু কোন ওষুধটা যে আসল কোনটা নকল এটা অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারবো না। আসলে এই যে ওষুধ যেটা মানুষের জীবন দেয়, ওষুধ জাল হচ্ছে, এটা যে কোনো একজন শুধু দোকানদার বা কোনো একজন ব্যবসায়ীর ভূমিকা রয়েছে সেটা ভাবার কিন্তু কারণ নেই। কারণ মনে রাখতে হবে যে এটা একটা বিরাট দুর্নীতি চক্র। স্বাস্থ্য ব্যবস্থায় যে সার্বিক দুর্নীতির চক্র বাসা বেঁধেছে এবং যেখানে প্রশাসন এগুলোকে ইন্ডালজ করছে, প্রশাসন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কোনো শাস্তি দিচ্ছে না, তার ফলেই কিন্তু এই ধরনের দুর্নীতি করবার, ওষুধ নিয়ে জীবন নিয়ে চিনিমিনি খেলবার কিন্তু মানসিকতা বা সাহস মানুষ পাচ্ছে না। বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করতে গিয়ে কি বাড়ছে জাল ওষুধের রমরমা? এবার সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। রাজ্যে পরপর নামী এবং জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের জাল ওষুধ উদ্ধার হওয়ার পরই তৎপরতা বাড়িয়েছে ড্রাগ কন্ট্রোল দপ্তর। সূত্রের খবর, রাজ্যের যে সমস্ত খুচরো ওষুধ বিক্রেতা 20% অথবা তার থেকেও বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করে তাদের প্রত্যেককে চিঠি দেওয়া হচ্ছে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে। অনলাইনে যে সমস্ত সংস্থা বেশি ছাড়ে ওষুধ বিক্রি করছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। কিভাবে ওষুধের দামের উপর এত ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটাই জানতে চাওয়া হচ্ছে চিঠিতে। 15 দিনের মধ্যেই চিঠির জবাব দিতে বলা হয়েছে। সে ওষুধ তো নেই আমার কাছে, তার আগে আমি লিস্ট লাগিয়ে দিয়েছি, ওর ব্যাচ নাম্বার পেলেই আগে ফেরত পাঠানো হয়ে যাবে। কিন্তু সেটা যতক্ষণ না আমরা জানতে পারলে আমরা তো কোনো আমরা ব্যাচ নাম্বার দেখে মাল মিলিয়ে বিল দেখে মাল নিই, সেই বিল দেখে আমরা বেঁচে দিই। এবার আমাদের তো জানার কথা না যে কোনটা খারাপ কোনটা ভালো। হ্যাঁ, এসে গেছে, আর সেই ব্যাচের আমাদের কোনো মালফাল নেই, আমরা পাইনি। আমরা সব যা আসছে আমরা চেক করেই নিচ্ছি। আমরা এখন 804টা সবই তো ওষুধ পাওয়া যাবে, ওষুধ ধরুন মানে সবই ওষুধ পাওয়া যাবে। পার্টিকুলারলি ওইগুলো কি না সেটা আমরা তো বলতে পারবো না। আমাদের নির্দেশিকা এসে গেছে, আমরা সেই গাইডলাইন মেনেই চলছি। অবশ্যই দেখি আমরা, এই ছোটো মাল এলে আমরা ক্ষতি দেখবো না, আমার ক্ষতি দেখতেই হবে, আমাদের ব্যাচ ওয়াইজ আমাদের মেলাতেই হবে।
একাধিক জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো বাজারে বিক্রি হয় সেই বহু ওষুধের গুণগত মান ফেল করেছে। তার জেরে স্বাস্থ্য দপ্তরের তরফে এই ওষুধগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। বিভিন্ন ওষুধ যারা ডিস্ট্রিবিউটার আছে তারা এবং যারা পাইকারিভাবে বিক্রি করে বিভিন্ন দোকানে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, বিভিন্ন ওষুধের দোকানে ঘুরে দেখলাম, সেই ওষুধের লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দোকানে এবং তারা খতিয়ে দেখছেন ব্যাচ নাম্বারে যে তাদের ওষুধের দোকানে ওই ব্যাচ নাম্বারের ওষুধগুলি রয়েছে কিনা। সেই ওষুধগুলি যদি থাকে তারা কিন্তু সেই ওষুধগুলি ফেরত পাঠিয়ে দিচ্ছে। এবং তার পাশাপাশি ডাক্তাররা বলছেন যে ওষুধ তারা প্রেসক্রাইব করছেন সেই ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হোক তেমনটাও মনে করছেন ডাক্তাররা। সার্বিকভাবে যে ওষুধগুলি গুণগত মান ফেল করছে সেই ওষুধগুলি এতদিন ধরে বাজারে থাকার ফলে যে গ্রাহকরা সেটা কিনেছেন তাদের শরীরের ওপর কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। দেখুন, অনেকেই অনেক কিছু বলতে চায়, রাজ্য কেন্দ্রকে বলতে চায়, কেন্দ্র রাজ্যকে বলতে চায়। মূল কথা, সবাই চায় নিজের আধিপত্য বিস্তার করতে, কিন্তু ওষুধের ক্ষেত্রে রাজনীতির কেন গন্ধ পাচ্ছি হঠাৎ? তার কারণ সেগমেন্টের নামটাই তো ইঙ্গিত, আপনাদের ইঙ্গিত দিতেই তো এসছি আজ। তার কারণ বিশেষ করে রাজ্য কেন্দ্রকে ইতিমধ্যেই তোপ দাগতে শুরু করেছে এই ঠিক জাল ওষুধকে কেন্দ্র করে আরও একটি নতুন বড় আপডেটকে ভিত্তি করে। ঠিক কি ভিত্তি? সরাসরি 1 এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকে 900টি ওষুধ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে কেন্দ্রের তরফে। আর ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরাসরি কুণাল ঘোষ গতকাল রাতে অর্থাৎ সোমবার দিন রাতের বেলা হঠাৎ করেই এক্স হ্যান্ডেলে তার পোস্ট করে বসলেন, বললেন 1 এপ্রিল থেকে 900টি ওষুধ বাতিল করে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। অর্থাৎ কার্যত সাধারণ মানুষকে নিয়ে তারা জুমলা করছে। আর ঠিক সেখান থেকেই সরাসরি বিজেপিকে প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি দিচ্ছে স্বয়ং কুণাল ঘোষ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে বারংবার কেন্দ্রকে নানান তোপ দাগা হচ্ছে। অন্যদিক থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে যখন 900টি ওষুধ বাতিল করা হয়, রাজ্যে কি হচ্ছে? রাজ্যে একের পর এক জাল ওষুধ পাওয়া যাচ্ছে। আচ্ছা ধরুন, এই রাজ্যেই কি শুধুমাত্র এই ঘটনা ঘটছে? তা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জাল ওষুধ বেরিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন পিছিয়ে থাকবে? সত্যি তো তাই, রাজ্য তো ক্রমাগত সব দিক থেকে এগোচ্ছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আর ঠিক সেখান থেকেই এই যে চারিদিকে এত পরিমাণে বিভিন্ন জাল ওষুধ পাওয়া যাচ্ছে, বাংলা তো পিছিয়ে থাকবে না, বাংলাকেও তো এগোতে হবে। হ্যাঁ, সে বৃদ্ধির ক্ষেত্রে হোক, ভালো ক্ষেত্রে হোক, বা শ্রী বৃদ্ধির ক্ষেত্রে হোক, তা না হলেও জাল ওষুধের ক্ষেত্রে তো এগিয়ে থাকতেই পারে। ঠিক যেমনটা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম, যেখানে কার্যত আপনারা দেখতে পেলেন কতটা ভয়াবহ ছবি উঠে আসছে। শুধুমাত্র এই রাজ্যের ছবি এটা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, কি করে এই জাল ওষুধ তৈরি হচ্ছে? দেখুন, একটি ওষুধ নিশ্চয়ই হঠাৎ করে তৈরি হয়ে যায় না, মার্কেটে চলে আসে না, কিংবা সাধারণ মানুষের কাছে সেটা অ্যাভেলেবেল হয় না। কিন্তু প্রশ্ন ওঠে, কিভাবে এটা হয়? তার কারণ ড্রাগ কন্ট্রোল বোর্ড সরাসরি যখন সেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, ডাক্তাররা যখন ডাক্তারদের কাছে যখন সেই ওষুধ পৌঁছচ্ছে, তার ঠিক আগের ঘটনাগুলো ঠিক কি পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে ম্যানুফ্যাকচার হয় ওষুধ, তারপরে সেই ওষুধের টেস্ট হয়, তার আগে লেবেলিং হয়, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে ড্রাগ কন্ট্রোলার বোর্ড সেটা ফিক্স করে যে আদৌ এটা কতটা সঠিক কিংবা সঠিক নয়। যদি সেটা সঠিক হয়, প্যারামিটার যদি সত্যি সেট হয় যে হ্যাঁ এই ওষুধ মার্কেটে আসতে পারে, তখনই সেই ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছয়। তাহলে এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই ওষুধ যতটা সহজভাবে আমি বোঝালাম, তার মাঝেও হয়তো অনেক স্টেপ থাকতে পারে। অর্থাৎ কন্টিনিউ, মানে ক্রমাগত ফিল্টারেশন হওয়ার পরে এই ওষুধ মার্কেটে আসছে, বাজারে আসছে, সাধারণ মানুষের কাছে হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এতগুলো স্টেপ রয়েছে, এতগুলো পদ্ধতি রয়েছে, কি করে এত বড় একটি স্ক্যাম হতে পারে, এত বড় একটি ব্লান্ডার হতে পারে? কি করেই বা সরাসরি জাল ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে? প্রশ্ন তো উঠবেই। তাহলে কি এতগুলো পদ্ধতির সবগুলোই ফেল করলো? ঠিক কোন রুটে এটি আসছে দেখাবো একবার। দেখুন, উত্তরপ্রদেশ হয়ে সরাসরি আসছে বিহার থেকে সরাসরি সেই ওষুধ পৌঁছে যাচ্ছে দুটি জায়গায়, এক ওড়িশা, অন্যটি কলকাতা। প্রথমে হরিয়ানা, তারপর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপর ধীরে ধীরে ক্রমাগত বাংলায় পৌঁছচ্ছে। এবার বাংলা রুট ঠিক কি? বাস রুট সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে বাবুঘাট, এবং তারপরে মহাজাতি সদর। এবার আপনারা ভাবতে পারেন এই রুট আমরা কেন দেখাচ্ছি। এই যে 22 নম্বর যেই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি এই ওষুধ এই বাংলার বুকে তৈরি হয়েছে এবং কার্যত এই ওষুধকে ব্যান করা হয়েছে। এই ওষুধ কিসের ওষুধ? এই ওষুধ সরাসরি অ্যান্টিবায়োটিক।
আমরা লাংসের ক্ষেত্রে ব্যবহার করি, বিভিন্ন সময় ঠান্ডা লাগার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি ওষুধ কি করে ভেজাল হতে পারে, কি করে বা জাল হতে পারে, কি করে বা এতগুলো প্যারামিটার যার ওপর ভিত্তি করে সেই ওষুধ মার্কেটে আসছে, সেই প্রত্যেকটি প্যারামিটারকে ফেল করা সত্ত্বেও, ব্যর্থ হওয়া সত্ত্বেও সেই ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। আমি প্রশ্নটা এখান থেকেই একেবারেই অঞ্জন, একেবারেই চাঞ্চল্যকর এই বিষয়টি যে সামনে এসেছে যে জাল ওষুধ সেটি সাধারণ মানুষের কাছে এত সহজে পৌঁছাচ্ছেই বা কি করে। এই যে এতগুলো ধাপ রয়েছে সেগুলো পেরিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে কি করে পৌঁছাচ্ছে, সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষ তবে কি করে বুঝবে যে কোন ওষুধটি অরিজিনাল বা কোন ওষুধটি জাল। সাধারণ মানুষের পক্ষে তো এটি বোঝা সম্ভব নয়। আর ড্রাগ কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই যে এতগুলো ওষুধ ব্যান করা হয়েছে তারপরেই কিন্তু জনমানসে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলছেন যে তাদের পক্ষে কোনো রকমভাবেই জানা কিন্তু সম্ভব নয় কোন ওষুধটি অরিজিনাল এবং কোন ওষুধটি জাল। একেবারে কোনো আরও একটা বিষয় রয়েছে, যখন যে কোনো মেডিকেল সিস্টেমে যখন কোনো কিছু রিসার্চ করা হয় সেই রিসার্চের ক্ষেত্রে গিনিপিককে ব্যবহার করা হয়। আমরা পড়ে এসেছি, সবাই পড়ে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই গিনিপিক কি তাহলে মানুষ হচ্ছে? আমি কেন বলছি বলুন তো, তার কারণ করোনা সময়কালীন অবস্থাতে আপনারা জানেন সেই ওষুধ, বিশেষ করে এই করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণ মানুষের উপর প্রয়োগ করবার আগে অনেকগুলো স্টেপ পৌঁছেছিল, তারপরে মানুষের কাছে এসে পৌঁছেছে। এবার জাল ওষুধ সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এভাবে সব মানুষের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। সত্যি কি আমরা গিনিপিক? সাধারণ মানুষকে এই সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মনে করছে যে তারা গিনিপিক? না হলে 104টি ওষুধ, সেই প্রত্যেকটি ওষুধের মধ্যে এতগুলো জাল বেরিয়ে আসছে এবং প্রসঙ্গ উঠছে সরাসরি সাধারণ মানুষের জীবন নিয়ে। এবার সরাসরি অন্যদিকে 1 এপ্রিল থেকে 900টি জীবনদায়ী ওষুধের ওপর দাম বাড়ছে। কি শুরু করেছে কেন্দ্র সরকার, কি করছে এবার রাজ্য সরকার? তার কারণ সাধারণ মানুষের ওপর, সাধারণ মানুষের রুজি রুটি রোজগারের হিসেবের ওপর ভিত্তি করে ওষুধ, সেটাও একটি জীবনদায়ী ওষুধ, তার ক্ষেত্রেও এইভাবে দাম বাড়বে, এইভাবে দাম বৃদ্ধি হবে। তাহলে সাধারণ মানুষ যাবেন তো যাবেন কোথায়? তার কারণ তারা খাওয়ার পাচ্ছেন না। আমরা ক্ষুধা ইন্ডেক্সের দিক থেকে 111 নম্বরে বিলং করি। আমাদের দেশ ক্রমাগত নাকি $5 ট্রিলিয়ন দিকে এগোচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, এত অর্থনীতি এগোচ্ছে, সাধারণ মানুষের কথা কজন ভাবছে? সত্যি কি কেন্দ্র সরকার এই $1 ট্রিলিয়ন জুজু দেখিয়ে সামনে এত বড় একটি গোলকধাঁধা রেখে পেছনে চক্রব্যূহ রচনা করছে? প্রশ্ন তো উঠবেই। তার কারণ সাধারণ মানুষ এত কিছু বোঝেন না, অর্থনীতি কোন দিকে যাচ্ছে বোঝেন না, কোন দিকে দেশের পরিসর এগোচ্ছে বোঝেন না। সাধারণ মানুষ বোঝেন যে তারা দিনের শেষে খাবারটা পাচ্ছেন কিনা, তাদের পেট ভরছে কিনা, অসুস্থ হলে ওষুধটা কম দামে পাচ্ছে কিনা। একই সঙ্গে সাধারণ মানুষ খোঁজে সেই ডাক্তারদের হিসেব যারা সত্যি শেষ বেলায় সেই সব রোগীদের পাশে এসে দাঁড়ায়। যদিও বা সেই ডাক্তাররাও নাকি আমাদের দেশে অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। তাহলে ভেবে দেখুন তো, একদিকে সমাজের বাতাবরণ ক্রমশ নিম্নমুখী, অন্যদিকে ওষুধের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষ কোথায় যাবেন? আর ঠিক এ জায়গায় আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, দেখুন। জাল ওষুধ জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। যত গভীর হচ্ছে জাল ওষুধের তদন্ত, ততই মিলছে নতুন ধরনের জালিয়াতির খোঁজ। পুরোপুরি জাল ওষুধ, মেয়াদের তারিখ বদলের পাশাপাশি একটি বাক্সে 10টির মধ্যে 3টি জাল ওষুধ থাকছে। কিভাবে সম্ভব? কোথা থেকে বদল হচ্ছে ওষুধ? এখনও তা স্পষ্ট নয়। জাল ওষুধের রমরমার জেরে এমনিতেই জেরবার সাধারণ মানুষ, তার মাঝেই আরও বাড়ল দুশ্চিন্তা। মঙ্গলবার থেকে বাড়ল অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় 900টি ওষুধের দাম। সূত্রের খবর, পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে বাড়ছে ওষুধগুলির দাম। এমআরপির ওপরে 1.74% হারে দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপিআর। সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে এনপিপিআর। তালিকায় প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইনজেকশন রয়েছে। এই নিয়ে 11 মাসে 3 বার বাড়ল জীবনদায়ী ওষুধের দাম। কিন্তু এই দাম বৃদ্ধির কারণ কি? এআইওসিডির সাধারণ সম্পাদক রাজীব সিংঘলের দাবি, ওষুধের কাঁচামালের দাম বেড়েছে, এছাড়াও বেড়েছে অন্যান্য খরচও, যার প্রভাব এসে পড়েছে ওষুধের দামে। এক নজরে দেখে নেব কোন ওষুধের দাম কত বাড়ছে। ডোপাপোজ M10 সুগারের ওষুধ 130 টাকা থেকে বেড়ে 145 টাকা। প্যারাসিটামল 10 পাতার ট্যাবলেট 22 থেকে বেড়ে 39 টাকা। অ্যাজিথ্রোমাইসিন 5টি ট্যাবলেট 131.99 টাকা থেকে বেড়ে 149 টাকা।
প্যান 15 পাতার ট্যাবলেট 170 টাকা থেকে বেড়ে 185 টাকা। লিভোসেট্রিজিন অ্যালার্জির ওষুধ 15 পাতার ট্যাবলেট 33 টাকা থেকে বেড়ে 51 টাকা। মেটফরমিন ডায়াবেটিসের ওষুধ 20টি ট্যাবলেট 41 টাকা থেকে বেড়ে 58 টাকা। ভিটামিন B12 অ্যানিমিয়ার জন্য 30টি ট্যাবলেট 245 থেকে বেড়ে 297 টাকা। হোলিস্টিক ক্যান্সার কেয়ার ট্যাবলেটস 60টি ট্যাবলেট 1357 টাকা থেকে বেড়ে 1440 টাকা। বেনাজিপ্রিল হাইড্রোক্লোরাইড হার্টের ওষুধ 10 পাতার ট্যাবলেট 220 টাকা থেকে বেড়ে 240 টাকা। অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভুলানিক অ্যাসিড ইউরিন ইনফেকশনের জন্য সিরাপ 60 টাকা থেকে বেড়ে 62 টাকা। অ্যাসিক্লোভির চিকেন পক্সের ওষুধ 10 পাতার ট্যাবলেট 138 টাকা থেকে বেড়ে 150 টাকা। হাইড্রোক্সিক্লোরোকুইন 15 পাতার ট্যাবলেট 106 টাকা থেকে বেড়ে 120 টাকা। এছাড়াও বিভিন্ন পেনকিলার প্রতিটি ট্যাবলেটের দাম 1 টাকা 74 পয়সা বেড়েছে। শুধু তাই নয়, দাম বাড়ছে হার্টে বসানো স্টেন্টেরও। যে সংস্থাগুলি স্টেন্ট তৈরি করে তারা 1.74% দাম বাড়িয়ে বিক্রি করতে পারে বলে জানিয়েছে এনপিপিএ। ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ডিপিসিওর তালিকাভুক্ত ওষুধের দাম বছরে 10% পর্যন্ত করতে পারে প্রস্তুতকারী সংস্থা। তার উপরে আচমকাই কেন্দ্র আবার 1.74% হারে দাম বৃদ্ধি করল, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সংগঠনের তরফে। থেমে নেই ওষুধ ব্যবসায়ীরাও। শতাধিক জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারাও। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ার জেরে দেশজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। এমন অনেকেই আছেন যারা বেঁচে রয়েছেন ক্যান্সার, সুগার, প্রেশারের ওষুধের উপর নির্ভর করে। তাদের মধ্যে পেনশনভোগীদের সংখ্যাটাই বেশি। জীবনদায়ী ওষুধের দাম বাড়ার ফলে রোজগারের টাকায় সংসার চালাবেন নাকি ওষুধ কিনবেন তা ভেবেই মাথায় হাত মধ্যবিত্তের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এক্ষুনি যে প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম একেবারেই চাঞ্চল্যকর বলা যেতে পারে। 900টি ওষুধের দাম বেড়েছে, যেগুলো জীবনদায়ী ওষুধ। আমরা একটু আগেই দেখলাম যে বেশিরভাগ জীবনদায়ী ওষুধের দামই 100 টাকা 50 টাকা করে বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য কিন্তু ভীষণই একটি গুরুত্বপূর্ণ চিন্তিত একটি বিষয় হয়ে উঠেছে। আমরা এক নজরে এখন দেখব কোন কোন ওষুধের কত দাম বেড়েছে। আবারও ওষুধের দাম বেড়েছে। চিকেন পক্সের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন দাম বেড়েছে। ইউরিন ইনফেকশনের সিরাপ, হার্টের ওষুধ প্যান 14 দাম বেড়েছে। ভিটামিন B12 ডায়াবেটিসের ওষুধের দাম বেড়েছে। অ্যালার্জির ওষুধ অ্যাজিথ্রোমাইসিন, সুগারের ওষুধ ডোপাপোজ M10 দাম বেড়েছে। প্যারাসিটামলের অন্যদিকে দাম বেড়েছে চিকেন পক্সের ওষুধ, সঙ্গে হাইড্রোক্সিক্লোরোকুইনের দাম বেড়েছে। দেখুন, একদিকে যখন সুগারের ওষুধের দাম বাড়ছে, আমরা বলতেই পারি সুগার থেকে শুরু করে প্রেশার এবং প্রেশার থেকে শুরু করে অ্যান্টিব্যাকটেরিয়া, বিশেষ করে যেটা আমরা বলে থাকি যে অ্যান্টিবায়োটিকের দামও কিন্তু বাড়ছে। অর্থাৎ কার্যত ওষুধের এই দাম বাড়াকে কেন্দ্র করে দুটো বিষয় সামনে আসতে পারে। এক, যে ব্যবসা দরকার, বিশেষ করে কেন্দ্র সরকারের টাকা দরকার, অর্থনীতির কোনো জায়গায় ঘাটতি করছে, তাই ওষুধের থেকে সেই ঘাটতি মেটাতে চাইছে। সোজা সাপটা, সাদাকে সাদা, কালোকে কালো। প্রশ্ন উঠছে কেন এগুলো করা হচ্ছে? সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে অর্থনীতিকে বৃদ্ধি করার অর্থ সাধারণ মানুষকে ক্রমাগত কোণঠাসা করে দেওয়া। অর্থাৎ এই বিজনেসম্যানেরা, যারা ব্যবসায়ী, তারা কার্যত এই ওষুধের দামগুলো বাড়িয়ে কি লাভ পাচ্ছেন আপনাদের সামনে অবশ্যই রাখবো। কিন্তু তার আগে এমসিআরকে একবার বলবো হেডারটা একবার সরাতে। এখানে সরাসরি ডোপোপজ M10 সুগারের ওষুধ, আগের দাম এখনকার দাম বেড়েছে কত সেটা আপনাদের সামনে রাখছি। দেখুন কোন ওষুধের দাম কত বাড়ছে একবার দেখুন।
খেয়াল করে দেখুন প্রত্যেকটি জীবনদায়ী ওষুধ। ডোপোপজ M10 সুগারের ওষুধ, আগের দাম ছিল 130 টাকা, এখনকার দাম 145 টাকা। অত্যন্ত সহজ অঙ্ক, 15 টাকা দাম বেড়েছে। নেক্সট, প্যারাসিটামল 10 পাতা ট্যাবলেট, এবং সেই 10 পাতা ট্যাবলেটের আগের দাম ছিল 22 টাকা, অর্থাৎ কার্যত 2.2 টাকা করে প্রত্যেকটি ওষুধের দাম। এখনকার দাম কত? 39 টাকা। দাম বেড়েছে সহজ হিসেব 17 টাকা। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ক্রমাগত এটা ব্যবহার করি, অ্যাজিথ্রোমাইসিন 5টি ট্যাবলেট, আগের দাম ছিল 131 টাকা 99 পয়সা, এখনকার দাম 149 টাকা। দাম বেড়েছে 17.0 টাকা। প্যান 40 যেটা গ্যাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, 15 পাতার ট্যাবলেট, আগের দাম 170 টাকা, এখনকার দাম 185 টাকা। দাম বেড়েছে 15 টাকা। লিভোসেট্রিজিন যেটা আমরা সাধারণত অ্যালার্জির ওষুধ হিসেবে ব্যবহার করি, আমাদের ঠান্ডা লাগলে আমরা ব্যবহার করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। 15 পাতার ট্যাবলেট, আগের দাম 33 টাকা, এখনকার দাম 51 টাকা। দাম বেড়েছে সহজ হিসেব, সহজ অঙ্ক 18 টাকা। মেটফরমিন যেটা কিনা ডায়াবেটিসের ওষুধ, 20টি ট্যাবলেট, আগের দাম ছিল 41 টাকা, এখনকার দাম হয়েছে 58 টাকা এবং দাম বেড়েছে 17 টাকা। নেক্সট, ভিটামিন B12 যেটি কিনা অ্যানিমিয়ার জন্য, রক্তাল্পতার জন্য ব্যবহার করা হয়। এই B12 ওষুধটি 30টি ট্যাবলেটের আগের দাম ছিল 245 টাকা, এখনকার নতুন দাম হয়েছে 297 টাকা। দাম বেড়েছে 12 টাকা। টোটালি 51 টাকার মতো বেড়েছে, সেখানে উঠে আসছে। এবং হলিস্টিক ক্যান্সার কেয়ার ট্যাবলেট যেটা 60টি ট্যাবলেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধ, আগের দাম ছিল 1357 টাকা, এখনকার দাম বেড়েছে 1440 টাকা। দাম বেড়েছে 83 টাকা। বেনেস্প্রিল হাইড্রোক্লোরাইড হার্টের ওষুধ, 10 পাতার ট্যাবলেট, আগের দাম ছিল 220 টাকা, এখনকার দাম 240 টাকা। সহজ অঙ্ক, 20 টাকা দাম বেড়েছে। নেক্সট, অ্যামোক্সিলিন অ্যান্ড ক্লোভলেনিক অ্যাসিড ইউরিন ইনফেকশনের সিরাপ, এটি আগের দাম ছিল 60 টাকা, এখনকার দাম 62 টাকা। দাম বেড়েছে 2 টাকা। সবচেয়ে কম ওষুধের দাম বেড়েছে কোন আমি এখানে। অ্যাসিক্লোভির চিকেন পক্সের ওষুধ, 10 পাতার ট্যাবলেট, আগের দাম 138 টাকা, এখনকার দাম 150 টাকা। দাম বেড়েছে 12 টাকা। হাইড্রক্সি ক্লোরোকুইন 15 পাতার ট্যাবলেট, আগের দাম 106 টাকা, এখনকার দাম 120 টাকা। দাম বেড়েছে 14 টাকা। কোন ওষুধে কত দাম বাড়ছে সেটা আপনাদের সামনে রাখছি। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঠিক কোন কোন ওষুধের দাম বেড়েছে এবং কত টাকা আগে ছিল এবং এখন কত টাকা হলো। নিশ্চয়ই আপনারা জানতে পারলেন। এখন হঠাৎ করে আপনারা মার্কেটে গেলে বিভ্রান্ত হবেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই 3 ধরনের মানুষের মধ্যে ঠিক কি কি এফেক্ট আসতে চলেছে। দেখুন, আমাদের এই সমাজ, আমাদের এই গোটা গণতান্ত্রিক দেশে এখনো আমরা সত্যিই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা এখনো পভার্টি সীমার মধ্যে রয়েছি, অর্থাৎ আমরা এখনো গরিবী আনার মধ্যে রয়েছি। অর্থাৎ সাধারণ মানুষ সত্যি এত দাম দিয়ে ওষুধগুলো, এই জীবনদায়ী ওষুধগুলো নেওয়ার মতো ক্ষমতা রাখেন কিনা প্রশ্ন কিন্তু ওঠে। কিন্তু দেখুন, এই দামগুলো যতগুলো বাড়ানো হয়েছে সেগুলো উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য। দেখুন, উচ্চবিত্তদের কতটা কি এফেক্ট পড়বে, প্রভাব পড়বে আমরা জানি না, কিন্তু নিম্নবিত্তদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাছে 1 টাকা বাড়ার অর্থ সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে নিম্নবিত্তদের গোটা সাংসারিক জীবনে কত বড় জোয়ার, কত বড় ঝড় আসতে পারে। আপনারা যারা এগুলো সেট করেন তারা বুঝবেন না। অত্যন্ত সোজা সাপটা ইঙ্গিত কেন হঠাৎ এই দাম বাড়ানো হলো এবং কেনই বা হঠাৎ জাল ওষুধের সংখ্যা বাড়ছে। দেখুন, স্বাভাবিকভাবেই যদি দাম বাড়ে, সাধারণ মানুষ বা নিম্নবিত্ত মানুষ একটু কম দামি ওষুধের দিকে ঝুঁকবেন। এটা সহজ সাইকোলজি। আর ঠিক সেখান থেকেই জেনেরিক ওষুধের প্রকল্প বা জেনেরিক ওষুধের একটি জায়গা তৈরি হবে। আর ঠিক সেই জায়গায় জেনেরিক ওষুধের ঠিক কি কাঠামো উঠে আসছে, যেটা উঠে আসছে রাখবো। দেখুন, বেশ,
জেনেরিক ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এখনকার যে ওষুধগুলোর দাম বেড়েছে, দুটোর মধ্যে ঠিক কি পার্থক্য আপনাদের সামনে একটু তুলে ধরবো। বিশেষ করে যখন চারিদিকে ওষুধের দাম, ধরুন আজ কোনো একটি ওষুধের দাম 100 টাকা, জেনেরিক ওষুধের দাম সেটাই হয়তো 30 টাকায় এসে দাঁড়াবে, অর্থাৎ সাধারণ মানুষ সেই ওষুধটিই পাচ্ছে কিন্তু 70 টাকা কমে পাচ্ছে। তাহলে সাধারণ মানুষটি কি করবে? 30-এর দিকে ঝুঁকবে নাকি 100-র দিকে ঝুঁকবে? খুব স্বাভাবিকভাবেই 30-এর দিকে ঝুঁকবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, জেনেরিক ওষুধের কম্পোজিশন এবং রিয়েল ওষুধের কম্পোজিশন সত্যি কি সেম থাকে? হয়তো সেম থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা কোয়ান্টিটিতে থাকে। অর্থাৎ যে প্যারাসিটামল আপনি খাচ্ছেন নর্মাল, আর সেই প্যারাসিটামল যদি আপনি জেনেরিক ওষুধে খান, তাহলে কি সমান এফেক্ট আপনারা পাবেন? দেখুন, আমরা কোনো ডাক্তার নই, কিন্তু এটা খুব সত্যি কথা, সাধারণ মানুষের কাছে এগুলো ভুল বার্তা পৌঁছে যায়। জেনেরিক ওষুধ এবং সাধারণ ওষুধের মধ্যে পার্থক্য তো অবশ্যই রয়েছে, আর ঠিক সেখান থেকে হসপিটাল থেকে শুরু করে সাধারণ ফার্মাসিতে সব জায়গাতেই কি জেনেরিক ওষুধের ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। দেখুন, ভেজাল ওষুধ বা জালি ওষুধ দেওয়ার পেছনে নেপথ্যে কারণটা ঠিক কি? দেখুন, ভেজাল ওষুধ অবশ্যই তখনই তৈরি হবে যখন ব্যবসায়ীরা মনে করবে যে এই দাম দিয়ে সাধারণ মানুষ কিনবে না, এবং ব্যবসায়ীরা এই সাইকোলজিটা খুব ভালো করে জানেন যে নিম্নবিত্ত মানুষদের জন্য অবশ্যই দামটাকে কম রাখতে হবে। তার কারণ উচ্চবিত্ত মানুষরা বিজনেস দেয় না, বিজনেস দেয় নিম্নবিত্ত মানুষরা, আর ঠিক সেখান থেকেই নিম্নবিত্ত মানুষরা এই যাবতীয় ওষুধগুলো কিনবে কম দামে। স্বাভাবিকভাবেই জাল ওষুধের পরিমাণ বাড়বে, এবং জাল ওষুধ অর্থটা ঠিক কি? যে ওষুধের পরিকাঠামো যতটা, যে ওষুধের গুণাবলী যতটা, সেই গুণাবলী অনেকটাই কম থাকবে, কিন্তু নামটা একই থাকবে। বুঝতেই পারছেন সেই ওষুধ কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার সাধারণ মানুষ সেই ওষুধটাই গিয়ে কিনছেন, এবং খুব অল্প দামে, স্বল্প দামে কিনছেন, এবং খুব সহজেই তারা মনে করছেন তারা ঠিক হয়ে যাবেন, কিন্তু হয়তো ঠিক হচ্ছে না, উল্টে হিতে বিপরীত ঘটছে। ধরুন আজ আপনাদের কোনো কারণে কাশি হয়েছে, সর্দি হয়েছে, আপনারা কোনো একটি ওষুধ নিয়ে এলেন, অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে এলেন, কিন্তু সেটি জেনেরিক ওষুধ কিংবা ধরুন ভেজাল ওষুধ। যে ওষুধের জন্য, যে গুণাবলীর জন্য আপনারা ওষুধটা কিনলেন, সেই ওষুধই আপনাদের জীবনে সব থেকে বড় হানিকর অবস্থার সৃষ্টি করলো, অর্থাৎ হয়তো আপনারা মৃত্যুরও সম্মুখীন হতে পারেন। তাহলে ভেবে দেখুন, মরণ রোগ এবং মৃত্যু এই দুটোকে নিয়েই খেলা করছে সরকার। সরাসরি প্রশ্ন আজ সরকারকে, সত্যি আজ এখান থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে ট্রাইব টিভি বাংলার পর্দা থেকে, তাহলে কি নিম্নবিত্ত মানুষদের মৃত্যু নিয়েই রাজনীতি চলছে সমস্ত দেশে? শুধুমাত্র সাধারণ মানুষের জীবন কৌশলী নিয়ে সরাসরি রাজনীতি করছে কেন্দ্র সরকার, আর এদিকে নাম বা তকমা দেওয়া হচ্ছে $1 ট্রিলিয়ন দিকে এগোচ্ছে দেশ। এই দেশ সত্যিই কি এই $1 ট্রিলিয়ন দেশে সাধারণ মানুষকে মেরে ক্রমাগত সিঁড়ির উচ্চশিরায় পৌঁছানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী? সরাসরি প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে নরেন্দ্র মোদীকে কি চাইছেন আপনারা? সত্যিই যদি তাই চান, তাহলে জেপি নাড্ডাকেও প্রশ্ন একই রকম ভাবে, সাধারণ মানুষের কথা কবে ভাববেন আপনারা? আপনারা বাজেট পেশ করেন, নির্মলা সীতারামন বাজেট পেশ করেন, জীবনদায়ী ওষুধের দাম কমে যাচ্ছে, জীবনদায়ী ওষুধের দাম ট্যাক্স কমে যাচ্ছে, কিন্তু আসল সত্যিটা তো এখানে লুকিয়ে রয়েছে, যেখানে সরাসরি জেনেরিক ওষুধ থেকে শুরু করে ভেজাল ওষুধ, প্রত্যেকটি ওষুধ সাধারণ মানুষের কাছে হাতে হাতে পৌঁছে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ টেরও পাচ্ছেন না। সাধারণ মানুষের সৌজন্যতা, সাধারণ মানুষের সরলতাকে নিয়ে খেলছেন আপনারা। আজ ইঙ্গিত এখানে।